আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পয়মন্তী। গল্পটি তাহলে শুরু করি। লতিকা, চামেলি, গোলাপি, সুন্দরী এইসব নাম নয়, ওর মা ওর নাম রেখেছে পয়মন্তী। পয়মন্তীর কোনো পদবীর দরকার নেই, তার মেয়ে পয়মন্তী হয়েই থাকবে পৃথিবীর বুকে। সূর্য তখন মধ্য গগনে যাবার জন্য পা বাড়াচ্ছে। সুরভি মাসি ঘর থেকে বের হলো। হাত দুটোকে উপরে তুলে পুরো শরীরটাকে বেঁকিয়ে বিছানার আলসেমি ছাড়ানোর চেষ্টা করতেই তার চোখ পড়ল 7 নাম্বার ঘরের দোরের দিকে। চোখের মণি দুটোকে দুপাশে পাঠিয়ে মুখে পান পুড়ে নিল সে। মুখ বেঁকিয়ে পানের পিক ফেলে বলে উঠল, আদিক্ষেতা। বাপের ঠিক নেই, নাম রাখা হয়েছে পয়মন্তী। অন্য মাসি দিদিদের উদ্দেশ্য করে আরও গলার স্বরে শান দিয়ে সুর করে বলল, দেখ তোরা এবার আমাদের ঘরে খদ্দেরের বন্যা বয়ে যাবি, সবাই রেডি থাকিস বলে বিষ মেশানো হাসি ছিটিয়ে দিল মহিমার দিকে। মহিমা দুদিনের মেয়েকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াচ্ছিল। সুরভি মাসি এই কামনালয়ের প্রধান। এই বাড়িতে 10-12 জন রমণী থাকে। এই বাড়িটাকে লোকে মধুকুঞ্জ বলতো। এখন অবশ্য এর নাম রাখা হয়েছে কামনালয়। এই মধুকুঞ্জে ফুলগুলো রোজ রাতে তাদের শরীরের মধু বিক্রি করে। মর্দা মৌমাছিগুলো ভালোবেসে আসে না, মধুর লোভে আসে এখানে। ফুলের মধুটুকু নিংড়ে চুষে নেয়, ফেলে যায় ছিপড়ে হয়ে যাওয়া শরীরটাকে। বিনিময়ে কিছু টাকা গুঁজে দেয় ব্লাউজে থেকে বেরিয়ে আসা যৌবনের ভাঁজে। তারা তাতেই খুশি। শারীরিক মানসিক শান্তি তাদের কাছে বিলাসিতা। শুধু রোজ পেটের গর্তটা কিছু খাবার দিয়ে পূরণ করতে হবে, আবার সুস্থ হয়ে মধু সঞ্চয় করতে হবে। লোভী মৌমাছির অপেক্ষা করাই তাদের জীবনের মূল উদ্দেশ্য। এটাই যে এদের শুধু মূল উদ্দেশ্য সেটা বলা অন্যায় হবে। তাদের জীবনকে পঙ্গু করে পাঠানো হয় এই নরকবাসে। কোথাও ইচ্ছে মতো দৌড়ে যেতে পারে না তারা। সমাজ পরিবার সবাই তাদের আপন করতে ভয় পায়, কিন্তু রাতের অন্ধকারে তাদের ঘরেই আসে সুখের খোঁজে তাদের আপন করে নিতে। কেউ ঈশ্বরকে দোষারোপ করে বা কেউ নিজের ভাগ্যকে। লোকে ওদের খারাপ মেয়ে ছেলে বলে। এই খারাপ মেয়ে ছেলেগুলোর মধ্যে মহানন্দা ছিল বেশ অন্যরকম। মহানন্দা নদীর মতোই, সে একটু এঁকে বেঁকে চলতে ভালোবাসত। তার গতিতে সুরভি মাসির ওই বাঁকা কথা, চোখের পিশাচের হাসির নেশা, তার ধারালো মেজাজ কোনো কিছুই বাঁধ হয়ে দাঁড়াতে পারত না মহানন্দার গতির কাছে। মহানন্দা নামটা এই মধুকুঞ্জে এসে মহিমা হয়ে গেল। মহানন্দার গল্পটা আমাদের অনেকেরই চেনা। অপরিণত বয়সে বাবা মায়ের অমতে প্রেম করে বিয়ে। স্বামীর মদের নেশা, সংসারের অভাব। একদিন স্বামীর বন্ধুর হাতে বেরিয়ে পড়েছিল অন্য সুখের খোঁজে। সুখটা বিক্রি হলো সুরভি মাসির পতিতালয়ে। শহরের ঝকঝকে আলোর ছায়ায় গড়ে ওঠা মধুকুঞ্জ, সংসারের অবহেলিত, নির্যাতিত, প্রতারিত, অপহৃত মেয়েদের আশ্রয়স্থল। মহানন্দা কিন্তু এখানে এসে নিজেকে ভাগ্যবতী মনে করল। যে পুরুষ কিছুদিন আগে তাকে অকথ্য অত্যাচার করত, অশ্রাব্য ভাষায় রোজ রাতে তার মনকে হত্যা করত, সেই পুরুষগুলো তাকে পাওয়ার জন্য ব্যাকুল। তার মুখের কুৎসিত কথা শোনার জন্য, তাকে স্পর্শ করার জন্য, তার গায়ের ট্যালকম পাউডারের সঙ্গে ঘামের গন্ধ নেবার জন্য তার ঘরের পাশে দাঁড়িয়ে থাকে ভিখারির মতো। সুরভি মাসিকে বেশি টাকার অফার দেয় ওই পুরুষজাত, শুধু তার ছোঁয়া পাওয়ার জন্য। এই মধুকুঞ্জে তার চাহিদাই তাকে নতুন নাম দিল মহিমা। অন্য দিদিরা ঈর্ষা করে সুরভি মাসিকে বলেছিল, কি জাদু জানে গো তোমার ওই মহারানী, যে সব কটা বেটা ছেলে হুমড়ি খেয়ে পড়ছে, কি মহিমা। সুরভি মাসি সেদিন ঠোঁটে চওড়া হাসি হেসে বলেছিল, ঠিক বলেছিস, মহিমা তো আছে। সব মর্দাগুলো দেখ কেমন পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতে চায়।
তোদের হিংসে হয় বুঝি? গতর থাকলেই তো হবে না, গতরের ভাঁজে নাগরদের গুঁজে রাখার জাদু জানতে হয়। তা ও জানি বুঝলি। মহিমা, মহিমা, আজ থেকে তোর নাম মহিমা, বুঝলি? 7 নাম্বার ঘরের মহিমা। জোরে হেসে মহানন্দার ডাগর বুকে খোঁচা দিয়ে চোখের ভাষায় বুঝিয়ে দিল, সামলে রাখিস তোর এই যৌবনকে, না হলে এই মহিমাও উড়ে যাবে। মহানন্দা ওরফে মহিমা ধীরে ধীরে হয়ে উঠল এই মধুকুঞ্জের মক্ষী রানী। মহিমার যৌবনের ভক্ত দিন দিন বাড়তে লাগল। সুরভি মাসিও বেশ খাতির করে এখন মহিমাকে। তবে মহিমা যৌবন বিক্রি করলেও তাতে সে কোনো পাপ দেখত না। তার এই স্থানকে নাম দিল কামনালয়। সুরভি মাসি প্রথমে একটু রেগে বলেছিল, এইসব আলয় ফালয় এখানে চলবে না, লোকে এখানে শরীরের গরম ঠান্ডা করতে আসে, তোর পূজা করতে আসে না যে এটাকে দেবালয় বানাতে হবে। মহিমা শান্ত গলায় বলেছিল, এটা আমার দেবালয়, এখানে কামনার পূজা হয়। উঁচু গলায় বাইরের পাহারায় দাঁড়িয়ে থাকা জগাকে ডেকে বলেছিল, জগা, কাল এই বাড়ির সামনে কামনালয় নামের বোর্ড টাঙিয়ে দিবি। তাই হয়েছিল, বেশ্যাবাড়ির নাম কামনালয়। ধীরে ধীরে মহিমার খদ্দের বাড়তে লাগলো, ভালো পয়সা হলো। এখন সে নিজের ইচ্ছে মতো খেতে পারে, খাওয়াতে পারে অন্য প্রাণীদেরও। রাস্তার কুকুরগুলোকে বড় আদর করে খাওয়ায় সে। এক বৃষ্টির রাতে কুকুরছানার কান্না শুনতে পায় তার ঘরের পিছনে। কান্নার আওয়াজ শুনে বাইরে গেল। ছানাটার পাশেই দেখল একটি মানুষ হাঁটু দুটোকে বুকের কাছে জড়িয়ে বসে আছে, গা ভেজা। মহিমা তার বর্তমান অভ্যেসের দাস। খদ্দের ভেবে নিয়ে এলো এই পুরুষটিকে। 40 ছুঁবে, মদের নেশায় পা দুটো টলমল, কিন্তু চেহারায় একটা সাম্য ভদ্রের ছাপ। সমাজের আর এক পরিচিত কীটেরা, চাকরি না পাওয়া হতাশগ্রস্ত যুবক। মহিমা তাকে দেখে একটু কিছুক্ষণ তাকিয়েছিল ওর দিকে, বুঝেছিল ও আর 5 জন খদ্দেরের মতো নয়। মহিমার চোখের মায়া, গালের চিকন হাসি, ব্লাউজের ফাঁক দিয়ে উপচে পড়া যৌবন, কোমরের ভাঁজ, তাকে যেন কিছুই আকর্ষণ করছে না। হাঁ করে তাকিয়েছিল মহিমার দিকে। চোখের জল গড়িয়ে পড়ছে ওর সেফ না করা গাল বেয়ে। অকারণ জল মনে হয়নি মহিমার। সময় দিয়ে জলের কারণ খুঁজতে চেয়েছিল সে, তবু এখন তার ব্যবসার সময়। মহিমার সময়ের দাম আছে। বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, ছেলেটি জড়িয়ে ধরল মহিমাকে। ওর বুকে মুখ গুজে অনাথের মতো প্রার্থনা করতে লাগলো, আমাকে তাড়িয়ে দিও না, আজও আমি চাকরিটা পেলাম না, বাড়িতে গিয়ে কি বলবো, আমাকে তোমার কাছে রাখো। বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল সে। অনেক দিনের আসা যাওয়ায় একটা আলাদা বন্ধুত্ব তৈরি হলো মহিমা আর সাগরের। সেই থেকে রোজ রাতের বাঁধা খদ্দের মহিমার। সুরভি মাসির অনেক গঞ্জনা সহ্য করেও মহিমা ওর সব টাকা দিয়ে সাগরকে ঘরে আনত। এইভাবে বহুদিন গেল। সাগর চাকরি না পেয়ে টিউশনি করতে লাগলো। বেশ পসার হলো। রোজ রাতের প্রেমটা একটা নেশা হয়ে গেল দুজনের। প্রেম যখন গভীর হয় তখন শরীর গৌণ হয়ে যায়। সাগর মহিমাকে অল্প অল্প পড়াশোনা শেখাতে লাগলো। মহিমা তার ভালোবাসা দিয়ে সেই ঋণ শোধ করত। বেশ চলছিল। সাগর এখন একটি চাকরিও করে। পরিবার চায় সাগরের বিয়ে দিতে। মন, পরিবার, সমাজের বিষম লড়াইয়ে পরিবার আর সমাজের জয় হলো। সাগরের বিয়ে হলো সমাজের ভালো মেয়ের সঙ্গে। বিয়ের আগের রাতে সাগর এসেছিল মহিমাকে নিতে। এই কামনালয় ছেড়ে ঘর বাঁধতে বলেছিল সাগর। মহিমা রাজি হয়নি, শুধু বলেছিল, তোমার প্রতিচ্ছবি এঁকে দাও আমার গর্ভে। তোমার মতো সেও শিক্ষক হবে একদিন, আমার মতো মহিমাদেরকে একটু শিক্ষা দেবে। সেদিন আর কোনো কথা হয়নি ওদের। গভীর রাত সাক্ষী ছিল তাদের ভালোবাসার। সাক্ষী ছিল মহানন্দার ঘরের কোণে বসে থাকা ভগবানের ছবি। আর আসেনি সাগর কোনো দিন মহিমার কাছে। মহিমা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ওর শরীরের মাতৃত্বের ভাব সুস্পষ্ট।
সুরভি মাসির চোখের মনে মহিমা আজ খুব জ্বালা ধরায় তাকে। মহিমার ঘরে এখন আর মৌমাছিদের আনাগোনা নেই। তার কোলেই আজ পয়মন্তী। সাগর টাকা পাঠায় প্রতি মাসে। মহিমার পয়মন্তী কি পারবে তার জীবনে পয় আনতে, নাকি সেও খদ্দেরের পয়া হয়ে যাবে? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শিপ্রা দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।